আপনি এইমাত্র যে নিঃশ্বাসটা নিলেন সেটা ৩৫০ কোটি বছরের পুরনো একটা ঘটনার ফল। আপনার শরীরে যে লোহা আছে সেটা একটা মৃত তারার ছাই। আপনি যে পানি পান করেন সেটা মহাকাশ থেকে আসা কিছু পাথরের ভেতরে ছিল। আমরা সবাই জানতে চাই আমরা কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি। মহাবিশ্ব অসীম, শূন্য, আর যতদূর আমরা জানি প্রাণহীন। কিন্তু একটাই ব্যতিক্রম, শুধু একটাই, পৃথিবী। কিন্তু কেন? কি এমন আছে এই গ্রহে যা একে করে তুলেছে এত স্পেশাল? উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর অতীতের গভীরে। সেই উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সময়ের একদম শুরুতে। দেখতে হবে প্রথম মানুষের পায়ের ছাপ, দেখতে হবে মহাদেশের সংঘর্ষ, মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর ডাইনোসরের, ডুব দিতে হবে সেই আদিম সমুদ্রে যেখানে বাস করত এমন সব অদ্ভুত প্রাণী যাদের কথা কল্পনাও করা যায় না। অনুভব করতে হবে আইস এজের হাড় কাঁপানো ঠান্ডা, আর সহ্য করতে হবে মহাকাশ থেকে ছুটে আসা অগ্নিগোলার তাণ্ডব। তারপর পৌঁছাতে হবে একদম শুরুতে, যেখানে সাক্ষী হওয়া যাবে পৃথিবীর জন্মের সেই মহাক্ষণের। ঠিক তখনই জোড়া লাগানো যাবে এই গ্রহের অবিশ্বাস্য গল্পের সব টুকরো, আর বোঝা যাবে কেন এই সব কিছু আছে, কেন আমরা আছি। আমরা এসে পড়েছি প্রায় ৫০০ কোটি বছর আগে। কিন্তু এ কি, আমাদের সেই সুন্দর নীল গ্রহের কোনো চিহ্নই নেই। আমাদের গল্প শুরু হয় আরো আগে, আরো দূরে, একটি বিশাল সর্পিল ছায়াপথে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। ১,০০,০০০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সি একটি বিশাল চুল্লি, ঘূর্ণায়মান ধুলোর মেঘ আর জ্বলন্ত গ্যাসে ভরা। এই দৃশ্যটি দেখাচ্ছে ৫ কোটি বছরের বিবর্তন, মহাজাগতিক সময়ের হিসাবে যা চোখের পলক মাত্র। এই সময় লক্ষ লক্ষ তারা মৃত্যুবরণ করে শক্তিশালী বিস্ফোরণে, যাদের বলা হয় সুপারনোভা। দেখুন এক একটি আলোর ঝলক। এই বিস্ফোরণগুলোই ছড়িয়ে দেয় মহাবিশ্বে গ্রহ তৈরির উপাদান, কার্বন, সিলিকন, লোহা, আরো অনেক কিছু। এদের একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে কাছের একটি ধুলোর মেঘকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। সেই মেঘ তখন ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। বিশাল পরিমাণ ধুলো আর গ্যাস ছুটে আসে তার কেন্দ্রে। এই মেঘ ঠান্ডা, প্রায় মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গা। কিন্তু যত বেশি সংকুচিত হয় তত বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এর কেন্দ্রে তৈরি হয় একটি ঝড়, ধুলো, গ্যাস আর বরফের গ্লাসিয়ারে ভরা এক মহা ঘূর্ণিঝড়। আর সেই ঝড়ের জন্য তাপমাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে একটি তারা জ্বলে ওঠে। এই তো আমাদের সূর্য জন্ম নিয়েছে। এটি এখন একটা নবজাতক তারা, আমাদের সূর্য। প্রতিদিন আমরা এই তারার আলোতেই চলি। মূলত এই তারার জন্যই পৃথিবীতে প্রাণের বিস্তার ঘটতে চলেছে, আমরা বেঁচে থাকতে চলেছে। মাঝখানে নবজাতক সূর্য, আর চারিদিকে শুধু ধুলো। সূর্যকে ঘিরে আছে একটি ধীরে ধীরে ঘূর্ণায়মান চাকতি। এটি আমাদের সৌরজগতের দুনিয়া হতে চলেছে। এই চাকতির ভিতরেই শুরু হচ্ছে গ্রহ তৈরির দীর্ঘ আর হিংস্র প্রক্রিয়া। প্রথমে ধুলো জড়ো হয়ে তৈরি করে বালুর দানার মতো কণা, সেগুলো আবার জড়ো হয়ে তৈরি করে নুড়ি পাথরের মতো বস্তু, আলগা পাথরে মেঘের ভেতরে। কোটি কোটি বছর ধরে মধ্যাকর্ষণ শক্তি এগুলোকে টেনে একত্র করে। তৈরি হয় পাথর, বরফের বল আর বিশাল পাথরের চাই। এগুলো আবার একসাথে জুড়ে তৈরি করে ক্ষুদ্র গ্রহ, যাদের বলা হয় প্ল্যানেটেসিমাল।
এদের মধ্যেই একটি হতে যাচ্ছে আমাদের আদিম পৃথিবী। ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। একসময় আমরা ভাবতাম যে গ্রহ তৈরি হয় একটা নির্দিষ্ট নিয়মে। আমাদের প্রতিবেশী গ্রহগুলো তার প্রমাণ। প্রায় বৃত্তাকার কক্ষপথে সবাই ঘুরছে। গ্রহগুলো পরিষ্কারভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। গ্যাসীয় বহির্গ্রহ অর্থাৎ সূর্য থেকে দূরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর পাথুরে অন্তর্গ্রহ অর্থাৎ সূর্যের কাছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই বিভাজন তৈরি হয় তারা জ্বলে ওঠার পরপরই। নবজাতক সূর্য তৈরি করে শক্তিশালী বাতাস, যা হালকা হাইড্রোজেন গ্যাসকে ঠেলে দেয় ডিস্কের বাইরের দিকে, একটা নির্দিষ্ট সীমারেখার বাইরে, যাকে বলা হয় আইস লাইন। সেখানে বিশাল গ্যাসীয় গ্রহগুলো দ্রুত বড় হতে থাকে। সূর্য যে গ্যাস বাইরে ঠেলে দিয়েছে তা শুষে নিয়ে এরা বড় হতে থাকে। আর ধুলোময় ভেতরের অঞ্চল, যেখানে গ্যাস বা বরফ নেই, সেখানে তৈরি হয় পৃথিবীর মতো পাথুরে গ্রহ। কিন্তু অন্য বেশিরভাগ সৌরজগৎ এভাবে গঠিত হয় না। নতুন প্রজন্মের টেলিস্কোপ আবিষ্কার করেছে নেপচুনের মতো গ্যাস গ্রহ ঘুরছে তারার একদম কাছে। এমনকি পাওয়া গেছে সুপার আর্থ নামের এক ধরনের বিশাল পাথুরে গ্রহ। তাহলে ওসব গ্রহ সেখানে গেল কিভাবে? আর কেনই বা আমাদের ভেতরের গ্রহগুলো থেকে গেল এত ছোট? এর উত্তর লুকিয়ে আছে গ্রহাণুতে, যেগুলো প্রায় 500 কোটি বছর আগে তৈরি হওয়ার পর একদম অপরিবর্তিত আছে। সৌরজগতের শুরুতে বৃহস্পতি খুব দ্রুত বড় ভাই হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। সে তার বিশাল শরীর আর শক্তি দিয়ে বাইরের গ্রহাণু বা ধুলো সূর্যের কাছে যেতে দেয়নি। তাই সূর্যের কাছে ম্যাটেরিয়ালসের অভাবে গ্রহগুলো ছোট হয়ে গেছে। যদি বৃহস্পতি অত দ্রুত বড় না হতো, তবে সৌরজগতের চেহারা আজ অন্যরকম হতে পারত। হয়তো পৃথিবী বা অন্যান্য গ্রহের গঠনও বদলে যেত। এভাবেই আটকে গিয়েছিল সুপার আর্থ তৈরি হওয়া। নয়তো আমাদের পৃথিবী আরো বড় হতে পারত। এরপর বৃহস্পতি খেলবে একটা কেন্দ্রীয় ভূমিকা, আমাদের সৌরজগতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বৃহস্পতি পরিবর্তন করতে চলেছে সৌরজগতের ভাগ্য। দেখুন, মধ্যাকর্ষণ ধুলোকে টেনে ছোট ছোট পাথরে পরিণত করছে। প্রতিটি বৃত্ত চিহ্নিত করছে একটি সম্ভাব্য গ্রহের কক্ষপথ। বিশাল বৃহস্পতি নীল রঙের চাকতিতে ঘুরছে। বড় হতে হতে বৃহস্পতি যখন সূর্যের টান অনুভব করে, তখন সে শুরু করে সূর্যের দিকে এই ঘূর্ণায়মান যাত্রা। পথে চলতে চলতে বৃহস্পতি গিলে বেড়ায় মহাজাগতিক ধ্বংসাবশেষের মেঘ। যা সে গিলতে পারে না তা ছুঁড়ে ফেলে দেয় সৌরজগতের বাইরে। বৃহস্পতি যত সূর্যের কাছে আসে, তত বেশি পরিষ্কার করে ফেলে মহাজাগতিক আবর্জনা। সিমুলেশনে দেখা যাচ্ছে যে বৃহস্পতি চলে আসে একদম বর্তমান মঙ্গল গ্রহের কক্ষপথ পর্যন্ত। এখন এখানে যে গ্রহই তৈরি হবে তা হবে তুলনামূলক ছোট। সময়ের সাথে সাথে আরেকটি বিশাল গ্রহ শনি যথেষ্ট বড় হয়ে বৃহস্পতিকে আবার টেনে নিয়ে যায় বাইরে। পৃথিবী এখন ভ্রূণ অবস্থায়, একদম ছোট নবজাতকের মতো। বৃহস্পতির চলে যাওয়ার পর পৃথিবী আর কয়েক ডজন অন্য গ্রহ মুক্ত হয়ে যায় ভেতরে সৌরজগতের উচ্ছিষ্ট কুড়াতে। তারা ঘুরতে থাকে আর যে যার মতো ছোট ছোট পাথর নিজের দিকে টানতে থাকে আর বড় হতে থাকে।
কে টিকে থাকবে আর কে ধ্বংস হবে এটা কেউ জানে না। বৃহস্পতির চলে যাওয়ার পর 5 কোটি বছর ধরে গ্রহদের এই ঘূর্ণন হয়ে ওঠে আরো উন্মাদ। অবশিষ্ট গ্রহগুলো একে অপরকে টানতে থাকে, তাদের কক্ষপথ অস্থিতিশীল হয়ে পড়ে, তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য। শেষে থাকে মুষ্টিমেয় কয়েকটি গ্রহ, যাদের মধ্যে আছে আমাদেরই চেনা গ্রহগুলো। ভাবতে অবাক লাগছে, তাই না? এত জটিল একটা গ্রহ তৈরি হবে শুধু পাথর, ধুলো আর মাধ্যাকর্ষণ দিয়ে। এর চেয়ে সহজ উপাদান আর নেই, এর চেয়ে অসাধারণ ফলাফলও আর নেই। কোটি কোটি বছর ধরে সেই পাথরগুলো একত্রিত হতে থাকে আর তৈরি হয় একটি গ্রহ। এটাই সেই গ্রহ, এটাই আমাদের পৃথিবী। 454 কোটি বছর আগে। কিন্তু এটা দেখতে আমাদের চিরচেনা পৃথিবীর মতো নয়, এটা দেখতে নরকের মতো। কাছে গেলেই বোঝা যাবে কেন। তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। শ্বাস নেওয়ার কোনো বায়ু নেই, শুধু কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর জলীয় বাষ্পের বিষাক্ত মিশ্রণ। এত গরম, এত বিষাক্ত, একটু কাছে গেলেই পুড়ে ছাই হয়ে যেতে হবে। দম বন্ধ হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। নবজাতক পৃথিবী তখন গলন্ত পাথরের একটা টগবগে বল। কোনো শক্ত মাটি নেই, শুধু লাভার অন্তহীন সমুদ্র। আর তখনও চলছে মহাজাগতিক বোমাবর্ষণ। দেখুন, একটি গ্রহ মঙ্গলের সমান আকার এবং সেটা সরাসরি আমাদের দিকে ধেয়ে আসছে। গতিবেগ প্রায় 15 কিলোমিটার প্রতি সেকেন্ড, একটা বুলেটের চেয়েও 20 গুণ দ্রুত। এটি থিয়া, এটি একটি স্বতন্ত্র গ্রহ হতে পারত, কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয়ে যায় যখন সে ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর ওপরে। বিশাল এক এলিয়েন মহাকাশ যানের মতো সে ঢেকে ফেলছে পুরো আকাশ। তার মাধ্যাকর্ষণ টানে বিকৃত হয়ে যাচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। কোটি কোটি টন ধ্বংসাবশেষ ছিটকে যাচ্ছে মহাকাশে। থিয়া পৃথিবীকে কাঁপিয়ে দেয় একদম কেন্দ্র পর্যন্ত। সংঘর্ষ ছিন্ন করে ফেলে আমাদের গ্রহের 1/3। কিন্তু পৃথিবীকে ধ্বংস করার বদলে থিয়া হয়ে যায় এরই একটি অংশ। মাত্র 1000 বছরের মধ্যে মাধ্যাকর্ষণ তার জাদু দেখায়। ছড়িয়ে পড়া সেই ধ্বংসাবশেষ একত্রিত হতে শুরু করে। তৈরি হয় চলন্ত পাথর আর ধুলোর একটি বলয় আমাদের এই পৃথিবীকে ঘিরে। আর সেই বলয় থেকে জন্ম নিচ্ছে 3500 কিলোমিটার চওড়া একটি গোলক। আমরা দেখছি চাঁদের জন্ম। কিন্তু এই চাঁদ আমাদের পরিচিত চাঁদ নয়। এটা পৃথিবী থেকে এখন মাত্র 22,500 কিলোমিটার দূরে, যেখানে আমাদের পরিচিত চাঁদ থাকে 4 লক্ষ কিলোমিটারেরও বেশি দূরে। সংঘর্ষের পর আমাদের গ্রহ দ্রুত ঘুরছে, সামান্য হেলানো অক্ষে ঘুরছে। চাঁদ কক্ষপথে ঘুরছে পৃথিবীর থেকে আজকের চেয়েও অনেক বেশি কাছ থেকে। এই চাঁদ ঢেকে ফেলছে আমাদের পৃথিবীর পুরো আকাশ। চাঁদ ধীরে ধীরে সরে যেতে থাকে আরও দূরের কক্ষপথে। সে পৃথিবীর উপর টান প্রয়োগ করে, যা ধীর করে দেয় আমাদের ঘূর্ণন।
আর স্থিতিশীল করে তার হেলানো অক্ষ। চাঁদ স্মরণ করিয়ে দেয় সেই মহাবিপর্যয়ের, যা প্রায় শেষ করে দিতে পারত আমাদের গ্রহকে। কিন্তু এখন থেকে সে হবে একটি স্বাগত ধ্রুবক, স্থিতিশীলতার উৎস আর শেষ পর্যন্ত সৌন্দর্যের। কিন্তু তাদের হিংস্রতা এখনো শেষ হয়নি। ৩৯০ কোটি বছর আগে মহাকাশ থেকে অনেক পাথরের টুকরো পৃথিবীতে আছড়ে পড়ছিল। এই পাথরগুলোর ভেতরে তাকালে দেখা যায় ছোট ছোট লবণের দানার মতো কিছু জিনিস আছে, আর তার ভেতরে আছে পানির ক্ষুদ্র কণা। অর্থাৎ মহাকাশ থেকে আসা এই পাথরগুলোর ভেতরেই ছিল পৃথিবীর জীবন তৈরির সবচেয়ে দরকারি জিনিস, পানি। একটা পাথরে পানি ছিল খুবই কম, কিন্তু এই পাথরগুলো ২ কোটি বছরেরও বেশি সময় ধরে একটানা পৃথিবীতে পড়তে থাকে। এভাবে ধীরে ধীরে পানি জমতে জমতে একসময় ছোট ছোট জলাশয় তৈরি হয়। তখন পৃথিবীর ভেতরটা এখনো গরম ও গলিত ছিল, কিন্তু উপরের অংশ একটু ঠান্ডা হয়ে শক্ত হতে শুরু করছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজকে আমরা যে পানি পান করি, যে পুকুরে গোসল করি, সমুদ্রে যে ঢেউ ওঠে, সেই পানির প্রতিটি ফোঁটা আসলে কোটি কোটি বছর আগে মহাকাশ থেকে উল্কাপিণ্ডের ভেতরে চড়ে পৃথিবীতে এসেছে। অপেক্ষাকৃত কম ধ্বংসাত্মক আঘাতগুলো বহন করে এনেছিল বিশাল পরিমাণ পানি। চাঁদ জন্মের 0.5 বিলিয়ন বছর পর পৃথিবী পানির জগতে পরিণত হয়েছে। এর সমুদ্রগুলো দিগন্ত জুড়ে বিস্তৃত, মাঝে মাঝে শুধু আগ্নেয়গিরির দ্বীপ। চাঁদ তখনও কাছের কক্ষপথে থাকায় প্রবল জোয়ার তৈরি হতো। পৃথিবীর বায়ুমণ্ডল ছিল হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ, সাথে জলীয় বাষ্প। স্থল ও সমুদ্র রাসায়নিক দ্রব্য যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, লোহা এবং আরও অনেক কিছুতে সমৃদ্ধ ছিল। জীবন প্রস্তুত করতে পৃথিবীর এখন যা প্রয়োজন সবই আছে, কিন্তু একটা সমস্যা আছে। নবজাতক সূর্য আজকের তুলনায় ম্লান হলেও এটি শক্তিশালী শিখা বা ফ্লেয়ার তৈরি করত। সেগুলো পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে আঘাত করত। যখন একটি সৌরকণা পানির অণুকে আঘাত করে, তখন এটি একে বিচ্ছিন্ন করে ফেলে। হালকা হাইড্রোজেন মহাকাশে ভেসে যায়, আর ভারী অক্সিজেন পৃষ্ঠে ডুবে যায় এবং পাথরের সাথে মিশে যায়। আজকের মঙ্গল একটি প্রাণহীন জগৎ। সামান্য কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ঘেরা, সেখানে খুব কম বা কোনো পানি অবশিষ্ট নেই। বিশেষ সেন্সর ব্যবহার করে বিজ্ঞানীরা মঙ্গলের উপরের বায়ুমণ্ডলে পানির ক্রমাগত ক্ষয় নথিবদ্ধ করেছেন, যা সৌর বিকিরণ দ্বারা কেড়ে নেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা পৃথিবীর বনগ্রহ শুক্রের উপরেও একই প্রক্রিয়া দেখেছেন। ফলাফল, শুক্রের বায়ুমণ্ডল আজ বিষাক্ত রাসায়নিকের মিশ্রণ, যার মধ্যে রয়েছে ঘন সালফার মেঘ। শুক্রের পৃষ্ঠে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের উচ্চ ঘনত্বের ঠাসা, যা সূর্যের তাপকে আটকে রাখে। শুক্র একটি ফুটন্ত কড়াইতে পরিণত হয়েছে। পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস এবং এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। কিন্তু পৃথিবী কিভাবে এই ভয়াবহ পরিণত এড়ালো? প্রথমত, আমাদের গ্রহের একটি সুরক্ষা কবচ বা শিল্ড আছে, যা শুক্র এবং মঙ্গলের নেই। এটি একটি চৌম্বকীয় ক্ষেত্র, যা সূর্যের সবচেয়ে শক্তিশালী বিকিরণ তরঙ্গকে প্রতিহত করে। এটি আমাদের প্রতিরক্ষার প্রথম স্তর, অর্থাৎ পৃথিবী এখন প্রস্তুত। পৃথিবী এখন এক বিশাল জলমগ্ন গোলক, কিন্তু এই অথই জলরাশির নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেখানে অন্ধকার আর প্রচণ্ড চাপের রাজত্ব, সেখানে কিছু একটা ঘটছে। আমাদের ডুব দিতে হবে সেই আদিম সমুদ্রে, এক এমন পরিবেশে যা দেখতে বাড়ির মতো নয়, দেখতে নরকের মতো, যেখানে বিষাক্ত আগ্নেয়গিরির ধোঁয়া আর ফুটন্ত গরম পানি মিলে তৈরি করছে এক অদ্ভুত রাসায়নিক ককটেল। এখানেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। কিভাবে একরাশ নির্জীব রাসায়নিক উপাদান থেকে জন্ম নিল পৃথিবীর প্রথম স্পন্দন?
মৃত পাথর আর বিষাক্ত গ্যাস থেকে কিভাবে তৈরি হলো জীবনের প্রথম কোষ। সেই আদিম সমুদ্রে বাস করত এমন সব অদ্ভুত প্রাণী যাদের কথা কল্পনাও করা যায় না। তারা কি এলিয়েন ছিল নাকি আমাদেরই পূর্বপুরুষ? বিজ্ঞানীরা একে বলেন প্রাণের দোলনা। কিন্তু সেই দোলনায় জীবনের শুরুটা কি ছিল এক নিছক দুর্ঘটনা নাকি এক সুপরিকল্পিত মহাজাগতিক ছক? পরবর্তী পর্বে আমরা দেখতে চলেছি পৃথিবীতে প্রাণের প্রথম পদচিহ্ন কিভাবে এলো।